আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে। তো সকাল সকাল হাজব্যান্ডকে তো বিদায় দিলাম, তো তিনি বের হলেন। এরপরে হঠাৎ করে আমাদের গাড়ির সাথে একটা বাইকের খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়। আর এসবের মধ্যে একটা ভালো খবর হচ্ছে যে বাইকারের কিছু হয়নি এবং আমার হাজব্যান্ডেরও কোনো কিছু হয়নি, আলহামদুলিল্লাহ। তো এখানে সেই ক্লিপসটা আছে, আপনারা একটু দেখেন। রাস্তা একদম ফাঁকা এবং আমাদের ড্রাইভার তো সে সঠিক লেন মেনেই চলছিলেন। সে কোনো ওভারটেক করছেন না, কিছুই করছে না। কিন্তু ওই যে দুটো বাইক এই ফাঁকা রাস্তার মধ্যেও যে এই যে ওভারটেকিংয়ে যে একটা অসুস্থ প্রতিযোগিতা, এটা করেই আসলে দেখেন কত বড় ড্যামেজ করে ফেললো। আমার হাজব্যান্ড ভালো মানুষ জন্য তিনি আসলে আমাকে গাড়ির মধ্যে থেকেই বলছিলেন যে আমি আলহামদুলিল্লাহ আমার গাড়ির এত বড় যে ক্ষতি হয়েছে তারপরও আমি খুশি যে মানুষটা সেফ আছে, হয়তোবা সে তার পরিবারের একজনই উপার্জক, তিনি যে বেঁচে আছেন তার যে কোনো ক্ষতি হয়নি, এটা আলহামদুলিল্লাহ, এটা ভেবেই আমার কাছে অনেক ভালো লাগছে। তো আমার হাজব্যান্ড একজন ভালো মানুষ জন্য তিনি এভাবে চিন্তা করছেন। কিন্তু তারা কি এই জিনিসটা চিন্তা করেছে? দেখেন, তারা তো এই প্রতিযোগিতায় নেমেছে, তারা তো নিজের জীবনের চিন্তা নিজেরাই করে না। বিপদ আপদের কথা আর কি বলবো, আপনি যতই ভালোভাবে চলেন না কেন হয়তোবা আপনার গায়ের উপরেই উঠে আরেকজন এসে পড়ে যাবে। তো যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমত যে যিনি অ্যাক্সিডেন্ট করেছেন তারও কিছু হয়নি এবং আল্লাহ আমার হাজব্যান্ডকেও সেই সালামতে রেখেছেন। আর জানের থেকে তো ডেফিনেটলি মালের মূল্য হয় না, বেশি না। তো এটা মালের উপর দিয়ে গেছে, আল্লাহ জান হেফাজত করেছেন, এটাই আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তো হাজব্যান্ড বাসে আসার পরে আমরা আবার একটু বেরিয়েছিলাম, কারণ গাড়িটা নিয়ে একটু গ্যারেজে যাওয়া লাগতো, এগুলো এখন ঠিক করে ফেলা লাগবে। গাড়িটা একদম নতুন, 1 বছরও হয়নি। ইনশাল্লাহ এই অক্টোবর মাসের 31 তারিখে 1 বছর পূর্ণ হবে গাড়িটা নেয়ার। তার আগেই যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, জায়গাটা নিয়ে আমি আফসোস একেবারেই করতে চাচ্ছি না। আল্লাহ জানের হেফাজত করেছেন, এটাই অনেক বড় পুরস্কার আমাদের জন্য। তো বেরিয়ে ভাবলাম যে গ্রোসারিও শেষ হয়ে গিয়েছিল, আর আমরা ছিলাম একটু ধানমন্ডির দিকে। তো ধানমন্ডিতে 27 নম্বর যে মিনা বাজারটা, সেখানে গিয়েছিলাম। গিয়ে সেখানে দেখি যে জুলিসের অনেকগুলো বিস্কিট পেয়ে গেছি লেমনের, তারপর আমি লেমনেরগুলো নিয়ে নিয়েছি। আর আটাও বলতে গেলে প্রায়ই শেষ, কারণ এখন সকাল আর রাত দুবেলায় আমরা রুটি খাচ্ছি, তো আটার উপর বেশি চাপ পড়ছে। তো এই জন্য ভাবলাম যে একেবারে গ্রোসারি সব শেষ করে ফেলি, যা যা দরকার। আর আমার সেই জারটা, এই জারের ভেতরে আমি এই যে বিস্কিটগুলো একটু সাজিয়ে রেখে দিলাম। তো সকালে উঠে যা যা করার কাজ থাকে তা তো সব করাই হয়ে যায়, যেমন ডায়াবেটিস চেক করা, তারপরে ব্রেকফাস্ট করা, তারপরে চা খাওয়া। তো ওগুলো সব হয়ে গেছে, ওগুলোর আর ক্লিপস নেইনি। তো ভাবলাম যে এই নতুন জার থেকে বিস্কিট বের করে চা খাই, এটা একটু ভিডিওতে নেই, ভালো লাগে আমার। না, এই কিউট কিউট জিনিস ইউজ করতে কি যে ভালো লাগে, আমি আপনাদেরকে এটা বলে বোঝাতে পারবো না। তো আলহামদুলিল্লাহ, সেপ্টেম্বর মাস শুরু হয়ে গেছে। সেপ্টেম্বর মাস আমার বার্থডে মান্থ। তো আমার হাজব্যান্ড আমাকে ডেইলি রিমাইন্ডার দেয় যে এই মাসে তোমার বার্থডে, এই মাসে তোমার বার্থডে, আর কিছুদিন পর তোমার বার্থডে আসছে। তো সবসময় আমাকে পুরো সেপ্টেম্বর মাস জুড়ে তিনি আমাকে উইশ করেন। তিনি এই সমস্ত বার্থডে টার্থডে হাবিজাবি নিয়ে ভীষণ এক্সাইটেড থাকেন, আর আমি খালি তাকে বলি যে বার্থডে নিয়ে এত এক্সাইটেড হওয়ার কি আছে, একটা বার্থডে আসা 1 বছর আরও বেড়ে গেল, আস্তে আস্তে দিন শেষের দিকে যাচ্ছে, তো এটা দিয়ে এত এক্সাইটমেন্ট কিসের? তখন সে হেসে দেয়, বলে যে লাইফে সবসময় এত কমপ্লিকেটেড চিন্তা করলে হয় না, লাইফটাকে অনেক ইজিভাবে চিন্তা করতে হয়। তো যাই হোক, সে নতুন কিছু মাছ এনেছে, সেই মাছগুলো আমরা একটু দেখছিলাম। আর এই মাছটারও মনে হয় বেবি হবে, একেও আমাকে সেপারেট করে রাখতে হবে, না হলে বাকিরা সবাই খেয়ে ফেলবে। তো মাছের কিছু তামসা দেখে তারপরে চলে আসছি রান্না করতে। এক চুলায় আমি রান্না করছি, আর এক চুলায় আম্মু রান্না করছে। তো আজকে 3 রকমের রান্না আছে। আর একটু আয়ের মাছ রান্না করবো আমার হাজব্যান্ডের জন্য। আয়ের মাছ কেন যেন আম্মুও পছন্দ করে না, আর আমি খাই না এরকম, আমার ঠিক ঠিকানা নাই। আমার যদি কখনো দেখে মনে হয় যে না আজকে আমার রুচি লাগছে, তাহলে আমি খেতে পারবো, আদারওয়াইজ খেতে পারবো না। তো আমি তো পুরো সিলেবাসেরই বাহিরে।
তো যাই হোক, রান্না চড়িয়ে দিয়ে এখানে এসে আমি একটু সালাদ কাটছি। আমার হাজব্যান্ড সালাদ প্রচুর পছন্দ করেন। আর আমি একটা জিনিস খেয়াল করেছি, সকালবেলা এবং রাতে আমি দুবেলার রুটি খাই, আমার সুগার স্পাইক করে না, কিন্তু আমি যদি দুপুরে ভাত খাই তাহলে আমার সুগারটা প্রচুর বেড়ে যাচ্ছে। ইভেন খাবার 2 ঘন্টা পরে আমি যদি মেপে দেখি যে 9, 9:30 এরকম আসছে, মানে এটা অনেক বেশি। তো এখন আমি চিন্তা করলাম যে আমার এই খাওয়ার প্যাটার্ন সম্পূর্ণ চেঞ্জ করে ফেলা লাগবে। দুপুরে হয় কি যে যদি ভাত খাই, ভাত খাওয়ার পর যদি অনেক সময় মানে খেতে একটু রুচি লাগে, ভালো লাগে, তখন আমি আবার ভাত নিয়ে আমি খাই। তো ভাবলাম যে না, এভাবে আর খাওয়া যাবে না, তাহলে একদম সর্বনাশ হয়ে যাবে। এই জন্য ভাবলাম যে এখন থেকে প্রতিদিন খাবারের মধ্যে সালাদ রাখতেই হবে। তো আমি কি করেছি, এই যে এখানে অনেকগুলো সালাদ নিয়েছি, মাঝখানে একটু ভাত আর যত সবজি আছে সব একেবারে নিয়ে নিয়েছি, মাছ গোশ বাদে। তো এই সবজি দিয়ে আমি খেয়ে উঠবো। তো সেই দিন এভাবে খাওয়ার পর না আমি ডায়াবেটিসটা চেক করলাম, মাশাআল্লাহ আমার পয়েন্ট আসছে 2 ঘন্টা পর 5.8। তাহলে আপনি চিন্তা করতে পারেন যে ভাতে কি পরিমাণে সুগার স্পাইক করে, বাপরে। তো এই জন্য আমি একদম মানে খুবই স্ট্রিক্টলি এখন এটা ফলো করছি। এখন আমি ডেইলি সালাদ রাখছি, লেবু রাখছি, আর ভাতের পরিমাণ খুবই কম রাখছি, হয়তো বা 200 গ্রামের থেকে একটু বেশি, 200 গ্রাম আবার একটু বেশি কম হয়ে যায়, তার থেকে একটু বেশি রাখছি। তো আলহামদুলিল্লাহ যখন 2 ঘন্টা পর চেক করলাম দেখি যে না, বেশ কম আছে, একদম আমার পারফেক্টটাই আছে। তো মানে বুঝে গেলাম যে এখন থেকে এভাবে আর কি চলা লাগবে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, আর বিকেলের দিকে তারপরে চলে আসলাম রুটি বানাতে। তো অনেক দিন পর বোধহয় আমি আমার রুটি বানানোটা আমি শেয়ার করছি। তো আমি ভিডিও নিচ্ছিলাম আর ভাবছিলাম যে কতদিন পর রুটি বানানো দেখাবো আজকে। তো যাই হোক, একদিন একজন আপুজন আমাকে জিজ্ঞেস করেছিল আমরা রুটিটা কিভাবে বানাই। আমরা সেদ্ধ আটার রুটি খাই, এই পানি লবণ দিয়ে মানে একদম ফুটন্ত গরম পানির মধ্যে, তারপর আটা দিয়ে এটাকে একটা কাই তৈরি করি, তারপরে বেলে তারপর ভাজি। এটা মানে সিদ্ধ আটার রুটি যেভাবে হয় আর কি। আর ওদিকে আম্মু আটা সিদ্ধ করছে, এ ফাঁকে একটু আমরা খেয়ে নিলাম। আমরাগুলো বেশ কয়েকদিন হলো ফ্রিজে আছে, তো ভাবলাম যে খেয়ে শেষ করতে হবে। আর খাওয়া দাওয়া করে দেন আমরা এই যে রুটি বানাতে বসে পড়লাম। হঠাৎ করে এত বেশি গরম পড়ে গেছে যা বলার বাহিরে। আমি এই দিন মনে হয় 3 বার আমার টি শার্ট চেঞ্জ করেছি। প্রথমবার কি হলো, রান্না করার সময় কাপড়ের মধ্যে এক গাদা ঝোল ছিটে গেল হঠাৎ করে, তারপর ওটা তো সাথে সাথে চেঞ্জ করে ধুয়ে ফেললাম। এরপরে আবার চেঞ্জ করলাম, মানে রান্না করার পরে দেখি যে প্রচুর ঘাম হচ্ছে, এত বেশি গরম, মানে গা থেকে মনে টপ 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 করে শুধু ঘাম ঝরছে। আবার চেঞ্জ করলাম, এই যে রুটি বানানোর পর আবার চেঞ্জ করেছি। মানে যতবার রান্নাঘরে আসি ততবার মনে হয় যেন আমি একদম ঘেমে গোসল করি, এরকম একটা অবস্থা। শরীর থেকে এত বেশি ঘাম ঝরে, শেষমেশ দেখা যায় যে মানে খারাপ লাগা শুরু করে। তারপর প্রেশার মেপে দেখি যে প্রেশারও লো হয়ে যায়। মানে কি যে একটা অবস্থা চলছে। আমার এক ফ্রেন্ডের সাথে, ওর সাথে তো আমার ডেইলি কথা হয়, তো ও খালি আমাকে জিজ্ঞেস করে কি অবস্থা রে ওদিকে, ঢাকায় গরম কেমন? আমাদের এদিকে তো প্রচুর গরম। আমি তো একদম কাহিল পড়া বললাম যে আমাদের একই অবস্থা, প্রচুর গরম, মানে গরমে একদম নাজেহাল অবস্থা সবার। তো যাই হোক, রুটি বানানো শেষ করে আবার রেস্ট নিচ্ছিলাম। তারপরে এই যে 7:40 দিকে এসে আমি আর আম্মু মিলে ডিনার শেষ করে ফেলছি। তো এখানে 2টো রুটি নিয়েছি, আর ওই যে মুরগির একদম ছোট ছোট মুরগি দিয়ে চাল কুমড়া দিয়ে আম্মু রান্না করে দিয়েছে আমার জন্য। তো ভাবলাম যে একটু খাই, এগুলো খেতে আবার ভালোই লাগছে। এখন আসলে মানে খাওয়ার জন্য আর কি খাই, কোনো জিনিস যে খুব স্বাদ নিয়ে খাই ওরকম না, মানে কিরকম যেন একমাত্র সবজি থাকলেই আমি একটু খুব শান্তি মতো খেতে পারি। তো যাই হোক, এই ছিল আমার আজকের ব্লগ। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।